বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। গত ক্লাসে ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, আজ আলোচনা করব আমরা নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে তোমার প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে সহজে বিশ্লেষণ করলে প্রত্যেকটা ক্রিয়া এবং তার বিপরীত প্রক্রিয়া দুইটা জিনিসেই সংঘটিত হয় তোমার ফোর্সের অন্তর্লেপ। তাহলে কোন ফোর্সটা আগে ঘটবে? প্রথম ফোর্সটা দ্বিতীয় ফোর্সের বিপরীত হবে, না দ্বিতীয় ফোর্সটা প্রথম ফোর্সের বিপরীত হবে? যেহেতু বলা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া, সাধারণত প্রথমে যদি আমি প্রথম ক্রিয়াটাই যদি আমি পজিটিভ করি, তাহলে দ্বিতীয় ক্রিয়াটাই আমার হয়ে যাবে নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি F2 ইকুয়াল টু -F1। বুঝতে পেরেছি? তার মানে দ্বিতীয় বলটি হবে আমার ধনাত্মক, প্রথম বলটি হবে আমার ঋণাত্মক। এই যে দুইটা ঘটনা, একটা হচ্ছে ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া বলসমূহ পরস্পর প্রতিক্রিয়া বলসমূহ সবসময় জোড়ায় জোড়ায় সংগঠিত হয়। তার মানে ক্রিয়া যে সময়ে ঘটবে, প্রতিক্রিয়া ঠিক ওইভাবেই ঘটবে, সাথে সাথেই ঘটবে। ক্রিয়ার সাথে সাথে প্রতিক্রিয়া সংগঠিত হবে। যেমন কার্টুন ছবিতে তুমি যখন দেখো টম অ্যান্ড জেরি, টমকে যখন জেরি বা জেরিকে যখন টম ধাক্কা দেয়, জেরি ধাক্কা খেয়ে আবার উঠে যায়। তার মানে ধাক্কার সাথে সাথে সে যে ভূপৃষ্ঠে আঘাতপ্রাপ্ত হলো, ভূপৃষ্ঠ তাকে প্রতিঘাত করে উঠিয়ে দিল। তার মানে প্রতিটা কাজেই একই সাথে জোড়ায় জোড়ায় সংগঠিত হচ্ছে। এবং ক্রিয়া প্রতিক্রিয়া বল, আরেকটা জিনিস খেয়াল করবে, ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় তোমার ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করবে। ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। কখনো একই বস্তুর উপর ক্রিয়া করে না। এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, মনে রাখবে, সবসময় মনে রাখলেই হবে। ঠিক আছে? তার মানে সহজে বলা যায় প্রতিক্রিয়া বল ততক্ষণ থাকবে, যতক্ষণ ক্রিয়া বল থাকবে।
বুঝতে পেরেছ? প্রতিক্রিয়া একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করবা, সে প্রতিক্রিয়া ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ তোমার প্রাপ্ত বা দেয় বলের আঘাত সে যতক্ষণ তার ভিতরে ক্রিয়া করবে ততক্ষণ ওই বলটা তার ভিতরে কাজ করবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? সবসময় খেয়াল করবা ক্রিয়া প্রতিক্রিয়া বল কখনোই থাকা একে অপরের সংস্পর্শে থাকা এবং না থাকার উপর নির্ভর করে না, সবসময় তারা বর্তমানে অবস্থান করে। কি করে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল থেকে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বলের সংঘর্ষ রূপ উদ্ঘাটন করা যায় তা তোমাকে দেখিয়ে দিচ্ছে। যেমন F2 সমান সমান F1, এর থেকে আমরা কি পাচ্ছি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। এখানে যদি আমি চিন্তা করি তাহলে F2 সমান সমান আমি পাচ্ছি কত? F সমান ma, তো M1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? A1 মাইনাস M2 A2, আর এখান থেকে আমরা কি পাচ্ছি? M1 A1। সুতরাং M যেহেতু কনস্ট্যান্ট, একে যদি আমি করি তাহলে আমি পাচ্ছি B1 মাইনাস U1 ডিভাইডেড বাই T। অনুরূপভাবে আমি পাচ্ছি তোমার M1 ইকুয়াল টু M2 ইন্টু, সহজে যদি আমরা এর পরিবর্তে পাচ্ছি B2 মাইনাস U2 ডিভাইডেড বাই T মাইনাস M1 ইন্টু B1 মাইনাস U1 ডিভাইডেড বাই T। উভয় পক্ষে যেহেতু T বর্তমান, সেহেতু উভয় পক্ষ থেকে T অপসারণ করলে আমরা পাচ্ছি B2 মাইনাস U2 ইকুয়াল টু মাইনাস M1 ইন্টু B1 মাইনাস U1। তাহলে আমরা পাচ্ছি M2 B2 মাইনাস M2 U2 ইকুয়াল টু মাইনাস M1 B1 প্লাস M1 U1। তো সুতরাং সাজিয়ে যদি লিখি তাহলে আসছে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 B1 প্লাস M2 B2। দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষের আগের বেগ এবং সংঘর্ষের পরের বেগ সবসময় তোমার সমান থাকবে। তার মানে সংঘর্ষের আগের বেগকেও আমরা যদি বলি সংঘর্ষের আগের বেগের ফলাফলও শূন্য হবে এবং পরের বেগের ফলাফল, যার কারণে দুইটা বেগই পরস্পর সমান, মানে বস্তুর ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সবসময় সমান হিসাবে কার্যরত থাকবে। ওকে, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে এই তৃতীয় সূত্রের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।